আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি, আমি জুয়েল। আজকের পর্বে আমরা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল যেটা খুলনায় আছে সেখানের একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা সমাধান করব, সিকিউ সমাধান করব, যেখানে আমাদের অসমতার উপরে গ্রাফ পেপার সহ বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক আছে। শুরুতে আমরা প্রশ্নটা দেখে নেই। উদ্দীপকটা দেওয়া আছে 5x + 2y > 11 এবং 7x - 2y > 3। এই দুইটা অসমতা দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে বলল দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সাধারণ রূপ লেখো। এখন এটার সাথে আসলে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই, আর এই আনসারটা আমি এখানে লিখে দেই কারণ এটা একেবারেই ছোট একটা, যদিও আমি নোট থেকেও দেখাবো। দুই চলক বিশিষ্ট সাধারণ সমীকরণে অনেকগুলো সাধারণ রূপ আছে। যেমন আমরা যারা হায়ার ম্যাথের 11 পয়েন্ট দেখেছি সেই সময় কিন্তু একটা সমীকরণ ছিল এরকম, y = mx + c। এটাও আমাদের একটা দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সাধারণ রূপ। আবার আমরা এভাবে লিখতে পারি, এটা হলো ax + by + c = 0, এভাবে লিখতে পারি। এটা দুই চলক বিশিষ্ট একটি সরল সমীকরণের সাধারণ রূপ। ইনফ্যাক্ট আমি সিটাকে রাইট সাইডেও লিখতে পারি। আমাদের যে এখানে তোমাদেরকে উদাহরণটা দেওয়া হয়েছে সেক্ষেত্রে সিটা আমাদের এই সাইডে আছে, আমি তোমাকে এই সাইডে দিলাম। এক্ষেত্রে বোঝাচ্ছে এইটা হলো এক্স এর পার্ট, এটা হলো ওয়াই এর পার্ট। সি বলতে বোঝাচ্ছে যেখানে এক্স ওয়াই কেউ নাই, অর্থাৎ কনস্ট্যান্টের পার্ট। এভাবে আমরা সাধারণ সমীকরণ লিখতে পারি। এটা কিন্তু সমীকরণ, এটা কিন্তু অসমতা না, মানে আমরা ইকুয়াল সাইন দিয়ে লিখব। আমি খ নম্বর প্রশ্নে চলে যাই। এখানে বলা আছে উপরোক্ত অসমতা যুগলের সমাধান সেটের লেখচিত্র অঙ্কন করো। সমাধান সেট যুগলের দুইটা আছে। আমি এখানে যে দুইটা সমাধান যুগল আছে, আমি যে কোনো একটা আমি ধরে নিচ্ছি এইটা। আমি এইটাকে তোমাকে অনেক ডিটেলস বুঝাবো, আর এরপরে দ্বিতীয় যেটা আছে শুধু বলে দিব কপি পেস্ট, কারণ একদম সেম কাজটাই আমরা একই গ্রাফ পেপারে দুইবার কাজ করব, একেবারে সেম। এইখানে যেটা আছে এখানে হুবহু সেম, পার্থক্য শুধু একটা, যেখানে আমাদের চলকের একটু চেঞ্জ আছে। প্রথমটা তুমি যদি বুঝে থাকো, দ্বিতীয়টা তুমি চোখ বন্ধ করে একাই করতে পারবে। চলো আমরা প্রথমটা দেখে নিই। আমাদের যে অসমতা থাকবে এই অসমতাটাকে প্রথমে আমরা সমীকরণ বিবেচনা করব। সেক্ষেত্রে লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস ইকুয়াল, গ্রেটার ইকুয়াল যাই থাক, আমরা এটাকে সমীকরণ বিবেচনা করব। অর্থাৎ আমরা সেটাকে লিখবো এইভাবে, আমরা লিখে ধরি। এটাকে আমরা সমীকরণ বিবেচনা করে নিলাম, অর্থাৎ আমরা এই মাঝখানে শুধু ইকুয়াল দিয়ে দিলাম। এই টাইপের সমীকরণে আমরা সবসময় ওয়াই এর ভ্যালুটা বের করব। তাহলে আমরা শুরুতে একটা কাজ করি, আমরা ওয়াইটাকে রেখে দেই 2y = 11 - 5x। আমাদের শুধু y এর ভ্যালু দরকার, 2y এর ভ্যালু দরকার না। সুতরাং আমরা বলতে পারি y = কত হবে। তাহলে আমরা এখানে y এর একটা সমীকরণ পাচ্ছি, y = 11 - 5x / 2। এই ক্ষেত্রে আমরা কেমন সবসময় সাধারণত যেটা করব যে x কে স্বাধীন রাখবো, মানে x এর ভ্যালু কি দিব তার উপর ডিপেন্ড করবে y এর ভ্যালুটা। এই যে আমাদের ভ্যালুটা আসলো, এখানে আমরা একটা চার্ট তৈরি করব, অর্থাৎ x এর কিছু বাস্তব মানের জন্য আমাদের y এর কিছু বাস্তব মান বের করব। তবে এই বাস্তব মান বের করার সময় আমরা কয়েকটা জিনিস খেয়াল রাখবো। যেহেতু এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য ওয়াই এর বাস্তব মান বের হবে এবং প্রত্যেকটা মানই আমাদের ভ্যালিড এবং প্রত্যেকটা মান দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো। তবে আমরা এই মানগুলো এমনভাবে নেব যেন মানগুলো সহজ হয়। যেমন সহজটা কেমন, যদি মানগুলো ভগ্নাংশে বের হয় তাহলে সেই মানগুলো ব্যবহার করা একটু ঝামেলা হয়, সম্ভব কিন্তু অনেক একটু কমপ্লেক্স হয়। সেজন্য আমরা এখানে এমন কোনো মান নিব না যার জন্য আমাদের ভগ্নাংশ বের হয়। আবার আমি এমন কোনো মান নিব না যে মানটা অনেক বেশি দূরে হয়। আমি একটা 10 নিলাম, একটা আমি 100 নিলাম, এত বড় মানগুলো আমাদের রিপ্রেজেন্ট করা একটু প্রবলেম হয়। আর এক্ষেত্রে পাশাপাশি যদি আমাদের সমাধান হয়, আমাদের যদি অসমতার ক্ষেত্রে সেই টার্মটা আমাদের নাই, সমাধানের সময় আমরা কমন বিন্দু, অর্থাৎ শুরুতেই আমরা সমীকরণটা সমাধান করে তারপরে আমরা ক্যালকুলেশন করি। আপাতত আমরা এমন মান নিব যে মানের জন্য আর যাই হোক আমাদের ভগ্নাংশ যেন না আসে। আমি যদি এখানে x এর পরিবর্তে 1 দেই তাহলে এখানে রেজাল্টটা কি হচ্ছে, পাশে আমি ক্যালকুলেশন দেখাই দিচ্ছি। 1 দিলে তাহলে 11 - 5 × 1 / 2, তার মানে 11 থেকে 5 চলে গেলে থাকছে আমাদের 6 / 2 মানে 3। তার মানে এই রেজাল্টটা আমাদের হচ্ছে 3। একইভাবে যদি আমি এখানে 3 দেই, আমি বাকি ক্যালকুলেশনগুলো আর দেখাবো না, যে এইখানে যদি 3 দেই তাহলে 3 × 5 = 15। আমার 11 থেকে যদি 15 চলে যায় তাহলে আমাদের থাকবে কত, তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি হলো -2। খেয়াল করে দেখো আমি যে মানগুলো নিচ্ছি, ধরো এখানে আমি এমন একটা মান নিলাম, x এর জন্য কত নিলাম, 2 নিলাম। তাহলে আমাদের রেজাল্টটা কি হবে, y = 11 - 2 × 5 এখানে 2, অর্থাৎ আমি x এর মানটা 2 বসিয়েছি। তাহলে সেক্ষেত্রে রেজাল্ট আসছে হাফ। এই মানটা সত্য, এই মানটাও ক্যালকুলেশন করা যায়, কিন্তু আমি আসলে চেষ্টা করব যতটুকু সম্ভব আমি এই যত প্রকার ভগ্নাংশ আছে ভগ্নাংশগুলোকে এড়ায় চলা। এই ইকুয়েশনে যদি আমি x এর পরিবর্তে 5 দেই তাহলে আমাদের রেজাল্টটা কত হবে, 11 - 5 × 5 মানে 25। 11 থেকে 25 দেওয়া মানে -14। -14কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে -7। এই যে 3টা মান পাইছি, আমি কিন্তু জাস্ট 3টা মান নিলাম, এটুকুই আমার জন্য এনাফ। এখন এই যে আমরা তথ্যগুলো পাচ্ছি, এই তথ্যের উপরে বেস করে আমি এখানে একটা গ্রাফ অঙ্কন করব। আমরা বিন্দুগুলো খেয়াল করে নেই। এখানে আমি বিন্দুগুলো কত কত বিন্দু পাচ্ছি। আমার একটা বিন্দু আছে হলো 1,3, আর একটা বিন্দু আছে আমাদের 3, -2, আরও একটা বিন্দু আছে সেটা হলো 5,
কমা হলো -7। এই যে তিনটা বিন্দু আছে, এই তিনটা বিন্দুকেই আমি এখন গ্রাফ পেপারে রিপ্রেজেন্ট করব। গ্রাফ পেপার আমরা জানি, গ্রাফ পেপার রিপ্রেজেন্ট করার সময় এটা যদি আমাদের কোনো গ্রাফ পেপার হয় তাহলে আমরা শুরুতেই কি করি, আমি এই যে আমাদের মাঝ বরাবর একটা দাগ দেই, এইটাকে আমরা এক্স অক্ষ বিবেচনা করি, এই দিকে একটা দাগ দিলাম। আমরা এই দাগটা যে আছে এই দিকে আমরা সবসময় এক্স লিখবো, যেখানে আমাদের এক্সটাকে ধনাত্মক মানটা আসবে, বাম দিকে আমাদের এক্স এর ঋণাত্মক মান, যেটাকে আমরা এক্স প্রাইম দ্বারা প্রকাশ করি। একইভাবে উপরের দিকে আমাদের ওয়াই থাকবে আর নিচের দিকে আমাদের ওয়াই প্রাইম থাকবে। ওয়াই পজিটিভ হলে ওয়াই উপরের দিকে, ওয়াই নেগেটিভ হলে ওয়াই নিচের দিকে। আমি আনুমানিক এখানে একটা চিত্র আঁকবো। চিত্রটা কেমন, প্রথম মানটা যেটা আছে এক্স এর জন্য 1 আর ওয়াই এর জন্য 3, x1 মানে এক্স আমাদের ডান দিকে আসবে, y3 মানে ওয়াই উপরের দিকে যাবে, তাহলে এইটা একটা বিন্দু পাচ্ছি, যে বিন্দুটা আমাদের এক্ষেত্রে 1,3 কে রিপ্রেজেন্ট করছে। আর একটা বিন্দু আছে এক্স এর জন্য +3, ওয়াই এর জন্য -2। এক্স এর জন্য +3 মানে এটা আসবে, এদিকে আসবে, ধরলাম এটা যদি 1 হয়, +3 এটা, -2 মানে হলো নিচের দিকে আসবে, এই একটা মান পাচ্ছি। তাহলে আমাদের এইটা আসছে কত, আমাদের 3, -2। আমি এখানে এই মানগুলো এখানে লেখা উচিত, আমি লিখছি না কারণ বোঝানোর সুবিধার্থে আমি অন্য একটা কিছু বুঝাবো। পাশাপাশি এক্স এর মান +5, -7, এইটা যদি আগের মানটা ছিল x3 এর জন্য যদি এতটুকু আসি, তাহলে x5 এর জন্য এতটুকু আসবো, আর -7 ধরলাম এখানে -7। এই যে তিনটা বিন্দু পাচ্ছি, এই তিনটা বিন্দু এবার আমি যোগ করে দিব। আমি তিনটা বিন্দু যোগ করে দেওয়ার সময় যোগ করে যদি দেখি এরা একই সরলরেখার উপর অবস্থিত, তার মানে এই যে আমি যে বিন্দুগুলো বসাইছি, এই ক্যালকুলেশন বিন্দু বসানো সব কিছু ঠিক আছে। যদি আমাদের এখানে দেখি যে সরলরেখা হচ্ছে না, তাহলে হয় আমার ক্যালকুলেশনে ভুল, না হলে এখানে সরলরেখা অঙ্কনটা ভুল, যে কোনো একটা কিছু হবে। এখন এই যে বিন্দুটা আসলো, এই সরলরেখাটা আসলো, শুধুমাত্র এই সরলরেখাটা খেয়াল করি। এই যে সরলরেখাটা আমি অঙ্কন করলাম, বাস্তবে এই সরলরেখা কিন্তু আমরা এই যে যেটা লিখছিলাম আমাদের y সমান 11 - 5x / 2 এই সমীকরণের জন্য, যে সমীকরণটা আমাদের আসছে কোথা থেকে, অসমতা থেকে। অঙ্কের শুরুতে তোমাদের মনে আছে না যে আমাদের 5x + 2y > 11 ছিল। আমরা যদি এইটাকে একটু দেখি এখান থেকে, যে এই সমীকরণটা দেখো, এই যে অসমতা আছে, এই অসমতাটাকে সমীকরণ বিবেচনা করেছিলাম। সমীকরণ বিবেচনা করে আমরা এই সরলরেখাটা এঁকেছিলাম। বাস্তবে এটা তো আমাদের একটা সমীকরণ ছিল না, আমাদের ছিল তো বাস্তবে অসমতা। অসমতাটাকে আগে সমীকরণে কনভার্ট করে সরলরেখাটা অঙ্কন করে নিলাম। এখন কি করব, এই যে বিন্দুটা, এই বিন্দুর জন্য যে কোনো একটা বিন্দুতে চেক করব। আমি এইখানে বিন্দুতে চেক করতে পারি, এখানে বিন্দুতে চেক করতে পারি, তবে সবসময় আমরা কি করি, আমরা এই মূল বিন্দুতে চেক করি। এতে সুবিধা কি, মূল বিন্দু মানে 0, 0, 0, 0 বিন্দু দিয়ে এটাকে চেক করা সবচেয়ে ইজি হয়। কিন্তু বাস্তবে তুমি যে কোনো বিন্দু 1, 1, 2, 1, 2, 5 যে কোনো বিন্দুর জন্য চেক করতে পারো। এখন মূল বিন্দুর জন্য এখানে x এর মান 0 বসায় দিলে 0 আসলো, এখানে y এর মান 0 বসায় দিলে 0 আসলো, > 11। এখানে বোঝাচ্ছে তার মানে ফাইনালি 0 + 0 মানে কত, 0 > 11, 0 11 চেয়ে বড়। এটা একটা মিথ্যা কথা। আমরা এই সরলরেখাকে চেক করছি কোনটা দিয়ে, আমরা এই বিন্দুটা দিয়ে। যে বিন্দুটা দিয়ে চেক করলাম ওই বিন্দুটা মিথ্যা, আমরা মিথ্যার সাথে থাকবো না। তাহলে এই বিন্দুতে না গিয়ে এই বিন্দুর উল্টা দিকে যতটুকু সরলরেখা আছে সম্পূর্ণটাকে আমরা সিলেক্ট করে দিলাম। তাহলে এই যে যতটুকু এরিয়া সিলেক্ট করলাম মানে সম্পূর্ণ অংশ, এই টোটাল অংশই হলো এই লেখচিত্রের বিন্দু। মানে লেখচিত্রে যে আমাদের বিন্দুর যে সেটগুলো থাকবে সেটা হলো এই অংশটাকে বোঝাচ্ছে। আমাদের উপরে যে লেখচিত্র আছে, অসমতা আছে, তার লেখচিত্র। যে কাজটা আমি এতক্ষণ করলাম, এই কাজটাই কপি হবে দ্বিতীয় যে সমীকরণটা আছে, দ্বিতীয় সমীকরণের জন্য। এখন দ্বিতীয় যে সমীকরণটা, দ্বিতীয় যে অসমতাটা আছে, আমি জাস্ট ধরে নিচ্ছি এটা তো আমাদের প্রথমটা একদম ডিটেলস করলাম। ধরো দ্বিতীয় যে অসমতাটা ছিল, দ্বিতীয় অসমতা আমরা যদি চেক করি, তাহলে দ্বিতীয় অসমতাটা আমাদের এরকম হচ্ছে, এরকম একটা রেখা হচ্ছে। ধরে নিলাম এটা হচ্ছে যে আমাদের এখন যেটা আছে। আমি প্রয়োজনে এটাকে আরেকটু বেশি বোল্ড করে তোমাকে দেখাই বোঝার সুবিধার জন্য, দুইটা আলাদা আলাদা দাগ থাক। আমি ধরে নিচ্ছি যে পরে যে বোল্ড করে দিলাম না একদম মোটা করে, এইটা হলো দ্বিতীয় অসমতার জন্য লেখচিত্র হবে, সরলরেখাটা হবে। আর এইটা আমি দেখলাম, ধরে নিচ্ছি যে এটা সত্য হবে কোন দিকে, এই পাশের সকল বিন্দুটা আমাদের সত্য হবে, ধরে নিচ্ছি এটা সত্য হবে। এটা আমি অনেক মোটা করে দিচ্ছি, তুমি যদিও এটা সবগুলো একই কালার করে মানে একই রেশিওতে রাখবে, আমি বোঝানোর জন্য এটুকু দিচ্ছি। এখন এই যে দুইটা আমাদের, এইটা এমন একটা পার্ট যেখানে শুধুমাত্র লাল কালার দেখতে পাচ্ছি। এই পার্ট বলতে আমি একটু তোমাকে আইডেন্টিফাই একটু আলাদা করে দিয়ে দেই, এটাকে আমি এই পার্পেল কালার দিয়ে দিচ্ছি। এই যে অংশটা আছে, এই অংশটা এমন একটা অংশ, অ্যাকচুয়ালি এই অংশটাও না, আমাদের এই পার্টটা, এই যে এখানে যে পার্টটা আছে, এটা এমন একটা পার্ট যে পার্টের জন্য লাল কালার সত্য কিন্তু বেগুনি কালার না। আবার এইটুকু যদি আমি বিবেচনা করি, এইটুকু এমন একটা অংশ যে অংশের জন্য বেগুনি কালারটা সত্য, লাল কালার জন্য না। কিন্তু আমাদের এই যে অংশটা দেখো, এটা আমাদের বেগুনি এবং লাল দুইটাকেই আমাদের এখানে সিলেক্ট করেছে। তার মানে এটা হলো সেই অংশ যেটা দুইটা অসমতাকেই সমর্থন করে। তাহলে এইটাই হলো দুইটা অসমতার সমাধান সেটের লেখচিত্র। আমরা চলে যাচ্ছি আমাদের মূল বইয়ে, যেখানে দেখো প্রথমে আমরা এই যে প্রথম যে অসমতাটা ছিল, অসমতাটাকে সমীকরণ বিবেচনা করে আমরা একটা চার্ট তৈরি করেছি।
এরপরে দ্বিতীয়টাকেও একইভাবে দ্বিতীয়টাকে আমরা একটা অসমতা চিহ্নিত করে একটা আমরা চার্ট তৈরি করেছি। এরপরে আমরা একটা লেখচিত্র সম্বন্ধে বর্ণনা দিব। আমাদের যদি বিন্দুগুলো ছোট হয় 2 ঘর সমান 1 একক, বিন্দুগুলো যদি অনেক বড় হয় তাহলে দেখা যাবে যে 1 ঘর সমানই 5 একক। আমি আমার সুবিধা মতো নিয়ে নিব। আমাদের আজকের লেখচিত্রে প্রতি বর্গের 2 ঘরকে আমরা 1 একক ধরেছি। তারপরে প্রথম চার্টটা থেকে, এই চার্ট থেকে আমরা যে বিন্দুগুলো পেয়েছি 1,3, 3, -2, -1,8, এই বিন্দুগুলো স্থাপন করে যেমন যোগ করব, একইভাবে দ্বিতীয়টা থেকেও আমরা একই বিন্দু স্থাপন করে আমরা যোগ করব। আমি একটু জুম আউট করে দেখাচ্ছি, না হলে সম্পূর্ণ লেখচিত্রটা দেখা যাচ্ছে না। এই যে আমাদের লেখচিত্রটা আছে, এই লেখচিত্রটা আসলে আমরা দুইভাবে করেছিলাম। প্রথমে আমরা একটা লেখচিত্র করেছি, সেটাকে আমরা সিলেক্ট করেছি, তারপরে দ্বিতীয় আরেকটা করেছি, সেটাকে আলাদা করে সিলেক্ট করেছি। দুইটার জন্য যে কমন পয়েন্ট, সেই কমন পয়েন্টটাই হলো আমাদের অ্যান্সার। এবং সর্বশেষ আমরা এই কথাগুলো লিখে দেব। সুতরাং এ বি এবং সিডি রেখাদ্বয়ের উপরস্থ সকল বিন্দু ব্যতীত, ব্যতীত কেন হবে? কারণ আমাদের এখানে অসমতা চিহ্ন লেস দ্যান গ্রেটার দ্যান দেওয়া আছে, ইকুয়াল সাইনটা দেওয়া নাই। তাহলে ওই রেখার যে দাগটা আছে, আমরা দাগটা বলতে এই যে এই দাগ ব্যতীত, দাগের পরে যে আমাদের ঘরগুলো শুরু হলো, ওই ঘরের প্রত্যেকটা মানই আমাদের এই সমীকরণের সেটের অন্তর্ভুক্ত হবে। আমাদের গ নাম্বার প্রশ্নটা দেখি। এখানে বলেছে উপরোক্ত অসমতা চলকদের এক্স এবং এক্সকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, ওয়াইকে আমাদের প্রস্থ। এটাকে উপরোক্ত অসমতা যেটা দেওয়া আছে এই কথাটা আমি বাদ দেই। আমি বলে নিচ্ছি যে এক্স হলো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর ওয়াই হলো একটা আয়তক্ষেত্রের প্রস্থ, এটা বিবেচনা করে উপরোক্ত অসমতা থেকে এক্স নেওয়া হয়েছে। এই কথাটা বললে অনেক সময় একটু কনফিউজিং হয়, যে মনে হয় যে আমাদের এইখানে হয়তো এখানে কোনো ভ্যালুটা ইউজ করা হয়েছে, এরকম কোনো কিছু না। আমাদের এক্সকে দৈর্ঘ্য ধরবো, ওয়াইকে প্রস্থ বিবেচনা করব। প্রস্থ বিবেচনা করে এখানে কি আরও আলোচনা করা আছে? এর ক্ষেত্রফল নিয়ে আলোচনা করা আছে, তারপরে এর অর্ধ পরিসীমা নিয়ে আলোচনা করা আছে, এর কর্ণ নিয়ে আলোচনা করা আছে। এদের মধ্যে একটা সম্পর্ক আমাদের ক্রিয়েট করা আছে এবং সেখান থেকে আমাকে এটাকে এক্স ওয়াই নির্ণয় করতে হবে। যেহেতু দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই, এই এক্স ওয়াই নির্ণয় করতে হবে। প্রশ্নটাকে আরও সহজ করে যদি বলা হয়, তাহলে দৈর্ঘ্যকে এক্স আর প্রস্থকে ওয়াই বিবেচনা করে কোনো একটা আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি হয় 300 বর্গমিটার এবং পরিসীমা এবং কর্ণের মধ্যে একটা সম্পর্ক যদি দেওয়া থাকে, এই দুইটা সম্পর্ক ব্যবহার করে আমরা এক্স এবং ওয়াই নির্ণয় করব। শুরুতে আমি তথ্যগুলোকে যদি ইকুয়েশন আকারে লেখার ট্রাই করি, তাহলে কি পাচ্ছি? প্রথমে আগে যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই টপিকগুলো আমি লিখে নেই। আলোচনা করা আছে ক্ষেত্রফল। আমরা জানি বর্গের ক্ষেত্রফল যদি দৈর্ঘ্য আমাদের এক্স আর প্রস্থ ওয়াই হয়, তাহলে ক্ষেত্রফলকে আমরা এক্স ওয়াই বলতে পারি। এটা একটা টার্ম। আর এখানে বলা আছে আমাদের এটা হলো সূত্র অনুসারে ক্ষেত্রফল, এবং সেই ক্ষেত্রফলের ভ্যালুটা দেওয়া আছে 300 বর্গমিটার। তাহলে এটাকে আমি বলে দিলাম 300। তাহলে এইটা আমরা একটা রেজাল্ট পাচ্ছি। আমাদের এইটাকে আমরা একটা ইকুয়েশন আকারে রাখতে পারি। আমি আপাতত এরকম করে ঘর করে রেখে দিলাম। এটা একটা তথ্য। এরপরে আমাদের দ্বিতীয়টা কি আছে? একটা অর্ধ পরিসীমা। তারপরে এখানে কর্ণ অপেক্ষা আমাদের 10 বেশি, এরকম একটা কথা আছে। তাহলে আমাকে প্রথমে অর্ধ পরিসীমা বের করতে হবে। আমরা জানি আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা তো দূরের কথা, পরিসীমা বের করি। পরিসীমা সূত্র কি ছিল? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এইটা হলো আয়তক্ষেত্রের পরিসীমা, যদি পরিসীমা বলি। কিন্তু আমাকে পরিসীমা নিয়ে আলোচনা করে না বলে আমাকে বললো এটাকে অর্ধ পরিসীমা নিয়ে আলোচনা করো। তার মানে এইটা হলো অর্ধ পরিসীমা। এই অর্ধ পরিসীমার সাথে কর্ণের একটা সম্পর্ক বলা আছে। অর্ধ পরিসীমা কর্ণ অপেক্ষা 10 মিটার বেশি। আমি তোমার তুলনায় 10 বছরের বেশি, তার মানে তোমার বয়স যোগ 10 ইকুয়াল আমি বেশি, আবার আমার সাথে যোগ করো না। তাহলে এখানে কিন্তু বলা আছে অর্ধ পরিসীমা একটা কর্ণ অপেক্ষা বেশি। কে বেশি? অর্ধ পরিসীমাই বেশি। তাহলে অর্ধ পরিসীমাটা কি হবে? ইকুয়াল হবে কর্ণ অপেক্ষা 10 বেশি। তাহলে কর্ণ যোগ 10। আমি শুরুতে আগে এরকম লিখি যে কর্ণ যোগ এটা হলো 10। তাহলে এটা আমাদের এক্স প্লাস ওয়াই হতে পারে, আর আমাদের এখানে হতে পারে কি? কর্ণ। আয়তক্ষেত্রে কর্ণের সূত্র আমরা জানি, এটা হলো √, এটা হলো এক্স স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার। এটা হলো কর্ণের আমাদের সূত্র, আর এটা হলো 10। তাহলে আমরা ফাইনালি যে ইকুয়েশন পাচ্ছি, ইকুয়েশন কয়টা পাচ্ছি? আমাদের একটা ইকুয়েশনগুলো দেখি আগে। এই তথ্যগুলো আমরা পাচ্ছি, যেখানে এক্স ওয়াই সমান হলো 300, আর এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান √(x² + y² + 10। এই যে আমাদের দুইটা সম্পর্ক আছে, এই সম্পর্কগুলো এখন আমরা যেভাবে আমাদের কাছে সহজ মনে হয়, যে বোধগম্য মনে হয়, সেই নিয়মগুলোতে আমরা সমাধান করে দেখব এক্স এর ভ্যালু কত আর ওয়াই এর ভ্যালু কত। আমি শুধু এখানে তোমাকে ম্যাথগুলো কিভাবে করতে হয় ধাপ বাই ধাপগুলো বোঝাচ্ছি, বিস্তারিত তো আমরা আবার খাতায় দেখব। তো এখানে দেখো, এই অবস্থায় আমাদের এক্স এবং ওয়াই এর মানটা বের করা দরকার। এখানে আমি চাইলেও বের করতে পারছি না। যদি এখানে সমীকরণ থেকে এক্স অথবা ওয়াই এর মান বের করে এখানে বসাই, সেক্ষেত্রে ম্যাথটা অনেক কমপ্লেক্স হচ্ছে, কারণ এখানে একাধারে যেমন স্কোয়ার আছে, এই স্কোয়ারের সাথে আবার √ও আছে। তাহলে প্রথমে আগে আমি এই স্কোয়ার এবং √, এইগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করি। আমি এই সমীকরণটা সরাসরি এখান থেকে ক্যালকুলেশন করা শুরু করলাম। এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই মাইনাস 10 ইকুয়াল এটা √, এটা এক্স স্কোয়ার
প্লাস হলো ওয়াই স্কোয়ার, এরকম একটা পার্ট আমরা লিখে নিলাম। এবং আমি বোঝার সুবিধার্থে আপাতত এটুক মুছে দিচ্ছি, কারণ লেখাগুলো মিলাই যেতে পারে। আমি যদি এটাকে হোল স্কোয়ার করি তাহলে এখানে কি দাঁড়া, আমি এক লাইনে হোল স্কোয়ার করে যদি দেই তাহলে হোল স্কোয়ার করলে ধরো নাও আমি এখানে হোল স্কোয়ার করছি, তার মানে উভয় পক্ষকে হোল স্কোয়ার করছি। নর্মালি যখন আমরা ক্যালকুলেশন করব দুইটা স্টেপে করব, আমি শুধু দেখানোর জন্য এভাবে লিখছি, তোমরা এভাবে লিখো না। এটা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা সূত্র কি ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। খেয়াল দেখো সি এর সাথে কিন্তু নেগেটিভ সাইন আছে, সুতরাং যেখানেই সি থাকবে সেটা আমাদের নেগেটিভ হয়ে যাবে, শুধু স্কোয়ারটা বাদে। তাহলে এক্স আমাদের এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হলো ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে হলো এটা 10 স্কোয়ার। অ্যাকচুয়ালি মাইনাস 10 স্কোয়ার, আমরা যখন স্কোয়ার দিব তখন আমাদের ওই মাইনাস থাকার প্লাস থাক রেজাল্টটা পজিটিভ হয়ে যায়। এরপরে 2ab, এখানে 2 মানে 2, a মানে আমাদের এক্স, বি মানে হলো ওয়াই, তারপরে 2bc, কিন্তু সি এর সাথে যেহেতু নেগেটিভ আছে আমি একবার লিখে দিলাম মাইনাস 2bc, যেখানে বি মানে ওয়াই আর সি মানে হলো 10। দেখো সি এর নেগেটিভ কিন্তু সরাসরি এখানে লিখে দিচ্ছি, এই জন্য আর ওই 10 এর সামনে আমরা মাইনাস দেই নাই। তাহলে 2ab 2bc থাকলো 2ca, যেহেতু এবারও আবার সি আছে আবার আমাদের মাইনাস চলে আসবে, মাইনাস 2c মানে আমাদের 10, a মানে হলো এক্স, আর এই পাশে স্কোয়ার রুট ওভার কাটা গিয়ে আমাদের থাকবে এক্স স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার, এরকম একটা পার্ট দাঁড়ালো। আমরা জানি সমানের উভয় পক্ষে যদি একই জিনিস যোগ বিয়োগ আকারে থাকে, সেম ভাবে থাকে, তাহলে আমরা উভয় পক্ষ থেকে সেটা বাদ দিতে পারি। আমি কাটা দিচ্ছি, তোমরা কাটা দিও না, অর্থাৎ এক্ষেত্রে আমরা এই যে ইকুয়েশনটা আছে সেক্ষেত্রে আমরা উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে আমরা বাদ দিতে পারি। তাহলে ফাইনাল এখানে থাকছে কত, এখানে আমাদের এটা থাকছে 100, তারপরে এখানে থাকছে প্লাস 2xy, এখানে থাকছে আমাদের মাইনাস 20y, এখানে থাকছে আমাদের মাইনাস 20x ইকুয়াল আমাদের 0, এরকম একটা সমীকরণ দাঁড়ালো। সমীকরণটা এখন অনেকটাই সিম্পলিফাই হয়েছে, এখন আমরা বাকিটা ক্যালকুলেশন করব। আমাদের প্রথম যে তথ্যটা ছিল সেটা কিন্তু xy সমান 300 ছিল, সেই xyটা কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি, ইনফ্যাক্ট আমরা এখন ব্যবহার করব। তাহলে আমাদের ক্যালকুলেশনটা কেমন হবে, 100টাকে আমরা 100ই রাখলাম, এখানে আমাদের হবে 2 ইন্টু এটা ছিল 300 xy এর ভ্যালুটা, এখানে যদি আমরা মাইনাস 20 কমন নেই তাহলে এটা থাকে হলো y প্লাস এক্স, আমি একবারে এক্স প্লাস ওয়াই লিখে দিলাম, এরকম একটা টার্ম হচ্ছে। তাহলে এখানে থাকছে 600 আর এখানে হলো 700, আমি যদি একবারে লিখে দিই মাইনাস 20, এটা হলো এক্স প্লাস ওয়াই, এইটা সমান কত হবে, এই যে এখানে টোটালটা থাকবে 700 আমাদের ওই পাশে চলে গিয়ে মাইনাস 700 হলো। আমি উভয় পক্ষ থেকে এই যে মাইনাস সাইনটা এটা বাদ দিলাম, আমাদের অসমতার ক্ষেত্রে বাদ না দেওয়া গেলে সমীকরণের সময় দেওয়া যায়। তাহলে শুধু এক্স প্লাস ওয়াই কত হবে, তাহলে বলতে পারি এক্স প্লাস ওয়াই এইটা হবে আমাদের 700 ডিভাইডেড বাই 20। এখানে আমাদের শূন্যর সাথে শূন্য কাটা গেল, 2 দিয়ে যদি আমরা 70কে কাটি তাহলে এক্স প্লাস ওয়াই এই যে ভ্যালুটা হচ্ছে এই ভ্যালুটা আসছে হলো 35। আমাদের এক্স প্লাস ওয়াই আছে, এখান থেকে আমরা যে কোনো একটা চলকের মান বের করে রাখি, আমি বের করে রাখলাম কত, এখানে যে কোনো একটা বের করলে হয়, আমি রাখলাম ওয়াই সমান 35 মাইনাস হলো এক্স, এটাকে একটা সমীকরণ ধরে রাখলাম। এখন এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে আমরা একটা কাজ করব, খেয়াল করো আমাদের আগে একটা সমীকরণ ছিল, সেই সমীকরণটা কি ছিল, আমাদের একদম শুরুতে একটা সমীকরণ ছিল, সেই সমীকরণটা ছিল এক্স ওয়াই, এইটার মান ছিল 300, এইটা কিন্তু আমাদের শুরুতে, এবং এটা আমরা একবার অ্যাপ্লাইও করেছি। আমাদের এই ম্যাথটাতে এক্সটাকে আমরা ঠিকই রাখলাম, আমাদের 300টাকেও ঠিকই রাখলাম, ওয়াইয়ের যে ভ্যালু আছে ওয়াইয়ের ভ্যালুর পরিবর্তে আমরা লিখলাম 35 মাইনাস এক্স, এইরকম একটা টার্ম লিখলাম, অর্থাৎ ওয়াইয়ের ভ্যালুটা বসাই দিলাম। এক্ষেত্রে সুবিধা হলো কি, এখন আমাদের যে ইকুয়েশনটা দাঁড়ালো এই ইকুয়েশনে আমাদের আননোন শুধুমাত্র এক্স আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এটা হলো 35x মাইনাস এটা হলো এক্স স্কোয়ার মাইনাস এটা হলো 300 ইকুয়াল 0, অর্থাৎ 300টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। যেহেতু আমরা মিডল টার্ম করব আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে শুরুতে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এটা প্লাস হলো 35x মাইনাস এটা হলো 300, এইটা ইকুয়াল 0। আমরা সাধারণত এভাবেও ম্যাথটা এই অবস্থায় ম্যাথটা আমরা করতে পারি, কিন্তু সাধারণত স্কোয়ারের সামনে আমরা মাইনাস রাখি না। তাহলে একটা কাজ করি, সবাইকে যদি মাইনাস দ্বারা গুণ করে দেই তাহলে এটা হবে এক্স স্কোয়ার, এটা হবে আমাদের এটা হবে নেগেটিভ 35x আর এটা হবে পজিটিভ 300, এইটা সমান আসলো 0। আমরা এমন একটা সমীকরণ পাচ্ছি যেখানে আমরা খুব সহজে এখন মিডল টার্ম করতে পারি। মিডল টার্ম করার জন্য আমরা নর্মালি ম্যানুয়ালি যেভাবে আগে করতাম এটাকে উৎপাদকে ভেঙে সেভাবে করতে পারি, আর সবচেয়ে ভালো হয় অবশ্যই আমরা ক্যালকুলেটর ব্যবহার করব, সেক্ষেত্রে টাইমটা অনেক সেভ হয়। আর এই শুধুমাত্র ক্যালকুলেটর ব্যবহারের উপরে আমাদের সুমন রেজা স্যারের বেশ কিছু ভিডিও আছে যেখানে শুধু ক্যালকুলেটর কীভাবে ব্যবহার করা হয় বিভিন্ন ম্যাথে, সেগুলো শিখিয়েছি, আশা করি সেগুলো তোমরা দেখে নিবে। এখন এইটাকে যদি আমরা মিডল টার্ম করি ক্যালকুলেটরের সাহায্যে তাহলে আমাদের আসবে হলো মাইনাস 20x মাইনাস 15x প্লাস 300 ইকুয়াল 0।
এই দুইটোর থেকে আমাদের এক্স যদি কমন যায় তাহলে এক্স মাইনাস 20, একইভাবে এখান থেকে যদি মাইনাস 15 কমন যায় তাহলে এক্স মাইনাস 20 ইকুয়াল 0। অর্থাৎ আমরা এক্স যখন কমন নিচ্ছি দুইটা থেকে একটা চলে গেলে একটা থাকলো, 20 এক্স থেকে এক্স চলে গেল শুধু 20 থাকলো। 15 এক্স থেকে 15 চলে গেলে শুধু এক্স থাকবে, 300-কে 15 দিয়ে ডিভাইড করলে -20 পাওয়া যাচ্ছে। এখন আমরা যদি এইটুকে আরও একটু সামনের দিকে আগাই তাহলে রেজাল্টটা দাঁড়াবে কি, এখানে এক্স মাইনাস 20 অফ এটা হলো এক্স মাইনাস 15 ইকুয়াল 0। এই একটা আমাদের সমীকরণ আমাদের দাঁড়িয়ে গেল। এখন এই অবস্থায় আমরা হয় অথবা বলতে পারি। এটাকে আমরা দুইভাবে লিখব। প্রথমে আমরা লিখি হয়, এটা হলো এক্স মাইনাস 20, এটা সমান 0, সুতরাং আমরা এক্স সমান এটাকে লিখতে পারি 20, এটা একটা থাকলো। অথবা এটা হলো এক্স মাইনাস 15, এটা সমান 0 আসলো, সুতরাং আমাদের যে এক্স হবে এক্স সমান হবে 15। তাহলে এক্স এর আমরা দুইটা মান পাচ্ছি, এক্স এর দুইটা মান পাচ্ছি, এক্স এর 20 মান ব্যবহার করে আমরা দেখব এই দুইটা মান ইউজ করে আমরা ওয়াই এর মানটা ব্যবহার করব। সেই মানটা কোন সমীকরণে, এই যে আমরা এখানে একটা সমীকরণ রেখেছিলাম ওয়াই সমান 35 মাইনাস এক্স, এই সমীকরণটা ব্যবহার করে আমরা এখন ওয়াই এর মানটা বের করব। আমি দুইটা সমীকরণ তোমাকে নিচে দেখাচ্ছি যে আমি এই পাশে 15 ইউজ করব, এই পাশে 20 ইউজ করব। তুমিও যদি এটা ভাষায় একদম লিখে ধারাবাহিকভাবে লিখবে, আমি বোঝানোর সুবিধার্থেভাবে লিখছি। যেমন এইখানে আমি যদি 20 ইউজ করি তাহলে মানটা কি দাঁড়াচ্ছে 35 মাইনাস এটা 20, মানে রেজাল্টটা দাঁড়াচ্ছে হলো 15। অর্থাৎ এক্স সমান যখন আমি 20 বসাচ্ছি তখন ওয়াইয়ের ভ্যালুটা পাচ্ছি 15। অথবা যদি আমি এইখানে এই 35 ঠিকই রাখলাম, আমি এক্স এর ভ্যালু যদি আমি 15 বসিয়ে দেই তাহলে ওয়াইয়ের ভ্যালুটা পাচ্ছি 20। তাহলে আমাদের দুইটা অপশন আছে। প্রথম অপশন কি, একটা অপশন হলো যে আমি যদি এই পাশের অপশনটা চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের এক্স এর ভ্যালু যদি 20 হয় ওয়াইয়ের ভ্যালুটা হবে 15, আর অথবা এখানে এক্স এর ভ্যালু যদি 15 হয় তাহলে আমাদের ওয়াইয়ের ভ্যালু হবে 20। এই দুইটার আমাদের যে কোনো একটা অ্যাকসেপ্টেড হবে, দুইটাই আমাদের হবে না। কিন্তু যেহেতু আমরা এক্সকে ধরে নিয়েছি দৈর্ঘ্য আর ওয়াইকে ধরে নিয়েছি প্রস্থ, আমি যদি এইটাকে ধরে নেই তাহলে এটা এমন একটা ম্যাথ যেখানে দৈর্ঘ্যটাই আমাদের ছোট, প্রস্থ বড়। আমাদের ধরে নেওয়া যে কথাটা অথবা প্রশ্নে যেটা বলা ছিল সেটা আমাকে সমর্থন করে না, তাহলে এটা বাদ। এখানে আমি দৈর্ঘ্যকে যদি 20 ধরি তাহলে প্রস্থকে 15 ধরলে আমাদের সব কিছু শর্তটা ফিল আপ করছে। তাহলে এইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। যে তথ্যগুলো তোমাকে আমি ধারাবাহিকভাবে এমনভাবে লিখলাম যেটা তোমাদের বোঝার জন্য সুবিধা। এবার তাহলে আমরা দেখে আসি যেটা তোমাদের লিখতে হবে যেভাবে, যে কথাগুলো আমরা বলেছিলাম যে দৈর্ঘ্য আমাদের এক্স, প্রস্থ যদি ওয়াই হয়। শুরুতে আলোচনা করা হয়েছে আমাদের অর্ধপরিসীমা, তারপরে আলোচনা করা হয়েছে কর্ণ, কারণ কর্ণ, অর্ধপরিসীমা এবং ক্ষেত্রফল এইগুলো নিয়ে আমার আলোচনা করা আছে, সবগুলো লিখে নিলাম। প্রশ্ন মতে এটা যেহেতু বলা ছিল ক্ষেত্রফল আমাদের 300 আর আমাদের এই অর্ধপরিসীমার সাথে কর্ণের একটা সম্পর্ক, সেই সম্পর্কগুলো আমরা এখানে ব্যবহার করে ধারাবাহিকভাবে এক্স এবং ওয়াইয়ের ভ্যালুটা বের করেছি। এবং সর্বশেষ আমরা এই মানগুলো লিখে দিলাম এবং এই জায়গায় ওই যে মানটি গ্রহণযোগ্য নয়, কেন গ্রহণযোগ্য নয়, আমাদের প্রস্থটাই বড় হয়ে যায়, দৈর্ঘ্য আমাদের ছোট হয়ে যায়। তাহলে ফাইনালি আমাদের দাঁড়াচ্ছে নির্ণয় দৈর্ঘ্যটাই 20 আর প্রস্থটা হলো 15। এভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করব এবং আশা করি তোমরা আমাদের আজকের ক্লাসটা বুঝতে পেরেছো এবং 24 ঘন্টা আমাদের এই বিভিন্ন তথ্যবহুল ভিডিওগুলো পেতে, শিক্ষামূলক ভিডিওগুলো পেতে আমাদের সাথে থাকো, অর্থাৎ দেখতে থাকো টেকনিক ইজি এডুকেশন। পরবর্তী পর্বে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।